আচ্ছা, এমন একটা ফুটবল ম্যাচের কথা ভাবা যায় যেখানে কোনো দল জিতবে তার ওপর নির্ভর করছে যে আজ রাতে পাতে ইলিশ পড়বে নাকি চিংড়ি। এটা কিন্তু শুধু একটা মজার গল্প নয়, এটা কলকাতার মোহনবাগান আর ইস্টবেঙ্গল সমর্থকদের চিরন্তন রেষারেষির একটা জীবন্ত ছবি। কিন্তু আমার মাথায় যে প্রশ্নটা আসছে সেটা হলো, কিভাবে একটা খেলার মাঠের লড়াই শিকড় সোজা রান্নাঘর পর্যন্ত পৌঁছে গেল। আর এটাই তো সবচেয়ে মজার ব্যাপার। এই লড়াইয়ের উৎস আসলে একটাই, বাঙালি সমাজের দুটো প্রধান পরিচয়, ঘটি আর বাঙালি। এই বিভাজনটা শুধু ফুটবল বা ধরুন মাছের পাতে আটকে নেই। এর পেছনে আছে দেশভাগের যন্ত্রণা, ইতিহাস, ভাষা আর সংস্কৃতির এমন সব সূক্ষ্ম ধাগা যা দিয়ে পুরো বাঙালি পরিচয়টাই বোনা হয়েছে। তাহলে চলুন আমাদের হাতে থাকা সূত্রগুলোর গভীরে একটু ডুব দেওয়া যাক। শুধু কি বিভাজন তা নয়, বরং এর পেছনে সামাজিক এবং মনস্তাত্ত্বিক কেন আর কিভাবে এটা বোঝার চেষ্টা করি। একদম। কিভাবে একটা ভৌগোলিক বিভাজন বাঙালির পরিচয়ের প্রত্যেকটা স্তরে, খাবার থেকে খেলার মাঠ পর্যন্ত প্রভাব ফেলল, আর সেই প্রভাবটা আজ কোথায় দাঁড়িয়ে। তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। এই ঘটি আর বাঙাল শব্দ দুটো আমরা এত সহজে ব্যবহার করি, কিন্তু এর আসল উৎসটা ঠিক কোথায়? দেশভাগের আগে কি এই শব্দগুলো এতটা প্রচলিত ছিল? খুব ভালো একটা প্রশ্ন। দেখুন, দেশভাগের আগে শব্দগুলো থাকলেও এর এখনকার যে অর্থ সেটা তৈরি হয়েছে মূলত ৪৭-এর পরেই। আচ্ছা, সহজ কথায় বলতে গেলে যারা পশ্চিমবঙ্গের আদি বাসিন্দা, গঙ্গা নদীর পশ্চিম পাড়ের মানুষ, তাদের ঘটি বলা হয়। আর যারা দেশভাগের সময় বা তার পরে পূর্ববঙ্গ আজকের বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে চলে আসেন, তাদের বলা হয় বাঙাল। কিন্তু এটা তো খুব সরলীকরণ হয়ে গেল, তাই না? অবশ্যই, এর গভীরে তো অনেক বড় একটা সামাজিক পরিবর্তনের গল্প আছে। আমাদের সূত্রগুলো বলছে এই স্থানান্তরের পর একটা বড় সামাজিক সংঘাত তৈরি হয়েছিল। বাঙালদের প্রায়ই উদ্বাস্তু বা রিফিউজি হিসেবে দেখা হতো। কিন্তু এই দেখাটা কি শুধু তাচ্ছিল্যের ছিল, নাকি এর পেছনে আরও গভীর কোনো কারণ ছিল? দেখুন, শুধু তাচ্ছিল্য নয়, এর পেছনে ছিল কঠিন অর্থনৈতিক বাস্তবতা। ভাবুন তো, রাতারাতি একটা শহরের লক্ষ লক্ষ মানুষ চলে আসছে। এতে শহরের সম্পদ, চাকরি আর বাসস্থানের ওপর কি প্রচণ্ড চাপ তৈরি হতে পারে। ঠিক। স্থানীয় ঘটি জনগোষ্ঠীর একাংশের মধ্যে একটা নিরাপত্তাহীনতা কাজ করতে শুরু করে, যে তাদের সুযোগ সুবিধা হয়তো কমে যাচ্ছে। এই অর্থনৈতিক সংঘাতটাই কিন্তু সামাজিক দূরত্বকে আরও বাড়িয়ে তোলে। তার এই বিভেদটার শুরুতেই একটা অস্তিত্ব রক্ষার লড়াই জড়িয়েছিল। একদম। আর এই ঐতিহাসিক অভিজ্ঞতায় দুই গোষ্ঠীর মানসিকতায় একটা গভীর পার্থক্য তৈরি করে দেয়। যেমনটা আমাদের সূত্রগুলো বলছে, বাঙালদের সবকিছু শূন্য থেকে শুরু করতে হয়েছিল। তাদের জীবনটাই ছিল একটা সংগ্রাম। তাই তাদের মধ্যে ঝুঁকি নেওয়ার প্রবণতা, লড়াই করে জেতার মানসিকতা অনেক বেশি, ঠিক যেন নদীর উপর দিয়ে বয়ে যাওয়া এক তীব্র ঝড়। আর ঘটিদের ক্ষেত্রে? অন্যদিকে ঘটিদের জীবনযাত্রা ছিল তুলনামূলকভাবে স্থিতিশীল এবং গোছানো। তারা নিরাপদ, একটা রেজমেরেন্ট জীবন পছন্দ করতেন, ঠিক যেন এক মনোরম শান্ত হাওয়া। এই সংগ্রামের মানসিকতার প্রভাব কি শুধু তাদের জীবনযাপনেই সীমাবদ্ধ ছিল, নাকি শিল্প সংস্কৃতিতেও এর কোনো প্রতিফলন দেখা যায়? অবশ্যই দেখা যায়। ঋত্বিক ঘটকের সিনেমাগুলোর কথা ভাবুন না। হ্যাঁ, মেঘে ঢাকা তারা, সুবর্ণরেখা। ঠিক, এই সিনেমাগুলোতে দেশভাগ, শিকড় হারানোর যন্ত্রণা আর অস্তিত্বের সংকট যেভাবে ফুটে উঠেছে, তা সেই সময়ের ঘটি নির্মাতাদের কাজে ততটা প্রকট নয়। এই সংগ্রামই বাঙালদের শিল্পকে এক অন্যরকম গভীরতা আর তীব্রতা দিয়েছিল। বাহ, এটা একটা দারুণ দৃষ্টিকোণ। এই যে রান্নাঘরে ইলিশ আর চিংড়ি নিয়ে এত তীব্র একটা লড়াই, আমার তো মনে হচ্ছে এই একই রকম আবেগের বিস্ফোরণ এই ঐতিহাসিক প্রেক্ষাপট থেকেই শক্তি পেয়েছে। ঠিক ধরেছেন। রান্নাঘরের এই যুদ্ধটা আসলে পরিচয়েরই যুদ্ধ। বাঙালদের প্রতীক হল ইলিশ আর ঘটিদের চিংড়ি। খাদ্য ইতিহাসবিদ পৃথা সেনের মতে এর কারণটা শুধু রান্নার কৌশল বা পছন্দের পার্থক্য নয়, এর মূলে রয়েছে ভূগোল। ভূগোল? সেটা কিভাবে? পূর্ববঙ্গের নদীনালার প্রকৃতিই এর কারণ। পদ্মা, মেঘনা, যমুনার মতো বিশাল নদী আর তার অসংখ্য শাখা প্রশাখা। সেই কারণে ওখানে প্রায় ৫০০ প্রজাতির মাছ পাওয়া যেত। ৫০০? হ্যাঁ, ইলিশ তো ছিলই, সাথে ছিল চিতল, বোয়াল, পাবদা, কইয়ের মতো অজস্র মাছ। তাই বাঙালদের রান্নায় মাছের বৈচিত্র্য আর ব্যবহার অনেক বেশি। আর পশ্চিমবঙ্গের দিকে? পশ্চিমবঙ্গের নদীগুলো ততটা প্রশস্ত বা মাছের বৈচিত্র্যে সমৃদ্ধ ছিল না।
তাই ঘটিরা মূলত রুই, কাতলার মতো বড় মাছ এবং সহজলভ্য চিংড়ির উপর বেশি নির্ভরশীল ছিলেন। আর সে কারণেই চিংড়ির মালাইকারি বা ডাব চিংড়ি তাদের সংস্কৃতির একটা অংশ হয়ে ওঠে। শুধু মাছ নয়, রান্নার ধরনেও তো আকাশ পাতাল তফাত। যেমন একটা প্রচলিত ধারণা আছে যে ঘটিরা প্রায় সব কিছুতেই একটু মিষ্টি বা চিনি দেন। এটা কি শুধুই স্বাদের ব্যাপার? হ্যাঁ, এটা একটা খুব মজার প্রশ্ন। শুধু স্বাদের ব্যাপার নয়, এর পেছনে ঐতিহাসিক এবং কৃষিভিত্তিক কারণও থাকতে পারে। তাই? হ্যাঁ, পশ্চিমবঙ্গের উর্বর মাটিতে আখ এবং খেজুর গুড়ের উৎপাদন বরাবরই বেশি। তাই হয়তো তাদের রান্নায় মিষ্টির ব্যবহারটা খুব সহজ হয়ে উঠেছে। অন্যদিকে বাঙালদের রান্না মূলত ঝাল মশলাদার, লঙ্কার ব্যবহার অনেক বেশি। এমনকি মশলার ক্ষেত্রেও পার্থক্যটা চোখে পড়ার মতো। একদম। হ্যাঁ, আমাদের হাতে থাকা সূত্রগুলো ঘেটে একটা দারুণ তথ্য পেয়েছি। ঘটিরা রান্নায় কম ঝালের হলুদ সর্ষে বাটা ব্যবহার করেন, যা স্বাদকে বেশ মোলায়েম রাখে। আর বাঙালরা ব্যবহার করেন ঝাঁঝালো কালো সর্ষে, যেটা সর্ষে ইলিশ বা অন্য মাছের ঝোলকে একটা অন্য মাত্রা দেয়। ঠিক। এই একটা ছোট্ট মশলার পার্থক্যই কিন্তু দুই রান্নার দর্শনকে আলাদা করে দেয়। একদম ঠিক। বাঙালদের রান্নায় যেমন একদিকে আছে সর্ষে বা লঙ্কার ঝাঁঝ, তেমনি অন্যদিকে আছে নারকেল বা দুধের একটা স্নিগ্ধ ব্যবহার। যেমন ইলিশ ভাপাতে নারকেল কোড়া দিয়ে ঝালের পরিমাণ কমানো হয়। ওহ, আচ্ছা। আবার চিতল মাছের মুইঠা বা কচু পাতা দিয়ে ইলিশের মাথার মতো পদগুলো ঘুটি রান্নাঘরে তেমন প্রচলিত ছিল না, কিন্তু এখন আন্তঃবিবাহের ফলে সেগুলোও জায়গা করে নিচ্ছে। রাইট। চট্টগ্রামের মগ রাঁধুনিদের হাত ধরে স্মোকড বা ধুমায়িত ইলিশের মতো পদও কিন্তু বাঙাল রান্নার এক অনবদ্য সংযোজন। এই যে রান্নাঘরে এত আবেগ, এত রেশারেশি, এই একই আবেগের বিস্ফোরণ যেন আরও বড় আকারে দেখা যায় কলকাতার ফুটবল মাঠে। ঠিক। রান্নাঘরের যুদ্ধটা যেন সবুজ মেরুন আর লাল হলুদ জার্সিতে নতুন রূপ নেয়। ঠিক তাই। এই সামাজিক লড়াইটাই কলকাতার ডার্বি বা বড় ম্যাচের রূপ নেয়। মোহনবাগান ক্লাবকে ঐতিহ্যগতভাবে সমর্থন করে মূলত ঘটিরা, আর ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থক হল বাঙালরা। আর ইস্টবেঙ্গল ক্লাবের জন্মই হয়েছিল ঘটিদের বিরুদ্ধে একটা প্রতিবাদ হিসেবে, তাই না? একদম। এই গল্পটা তো অনেকেরই হয়তো জানা নেই। বলুন তো। ১৯২০ সালে জোড়াবাগান ক্লাবের এক কর্তা খেলোয়াড় সুরেশ চৌধুরীকে ঘটি বাঙাল বিভাজনের কারণে দলে নিতে চাননি। এর প্রতিবাদে ক্লাবের সহসভাপতি সুরেশচন্দ্র চৌধুরী নিজেই পদত্যাগ করে বাঙ্গাল খেলোয়াড়দের নিয়ে একটি নতুন ক্লাব তৈরি করেন। আর সেটারই নাম হয় ইস্টবেঙ্গল। হ্যাঁ, তাই শুরু থেকেই এই ক্লাবের পরিচয়ের সঙ্গে সংগ্রাম আর প্রতিবাদের একটা যোগসূত্র ছিল। আর এই পরিচয়টা তাদের প্রতীকের মধ্যেও খুব স্পষ্ট। মোহনবাগানের প্রতীক পালতোলা নৌকা, যা আভিজাত্য আর ঐতিহ্যের চিহ্ন। ১৮৮৯ সালে কলকাতার অভিজাত পরিবারদের হাত ধরে এর প্রতিষ্ঠা। আর ইস্টবেঙ্গলের প্রতীক হল জ্বলন্ত মশাল, যা লড়াই, সংগ্রাম আর প্রতিবাদের আগুনকে প্রকাশ করে। উদ্বাস্তু বাঙালদের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছিল এই ক্লাব। বাহ! একদম। আর এই আবেগ এতটাই তীব্র যে ম্যাচের দিন জয় উদযাপন করার জন্য সমর্থকদের বাড়িতে আগে থেকেই ইলিশ বা চিংড়ি কিনে রাখা হয়। তাই নাকি? হ্যাঁ, ইস্টবেঙ্গল জিতলে বাঙালদের ঘরে ইলিশ রান্না হয়, আর মোহনবাগান জিতলে ঘটিদের ঘরে রান্না হয় গোলদা চিংড়ির মালাইকারি। আমার এক বন্ধু মজা করে বলে, ডার্বির দিন কলকাতার মাছের বাজারে গেলেই বোঝা যায় কোন দলের সমর্থক বেশি আশাবাদী। এটা দারুণ। খাওয়ার আর ফুটবল তো খুব স্পষ্ট বিভাজন, কিন্তু এর বাইরেও তো অনেক সূক্ষ্ম পার্থক্য আছে, তাই না? যেমন ধরুন কথা বলার ধরন বা ভাষার টান। অবশ্যই, এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক, যা প্রায়ই এড়িয়ে যাওয়া হয়। দুজনের বাংলা বলার টানে একটা স্পষ্ট পার্থক্য আছে। ঘটিরা প্রায়ই বাঙালদের উচ্চারণের কাঠিন্য, মানে একটু টেনে কথা বলার ভঙ্গি নিয়ে মজা করে, আর বাঙালরা ঘটিদের কিছুটা নাকে সুরে কথা বলা বা ইয়া ধ্বনির ব্যবহার নিয়ে সমালোচনা করে। আচ্ছা। এমনকি স এবং শয়ের ব্যবহারে একটা সূক্ষ্ম ভিন্নতা লক্ষ্য করা যায়, যা কান পেতে শুনলেই বোঝা যায়। আর বিভিন্ন পূজা বা অনুষ্ঠানের রীতিনীতিতেও তো পার্থক্য রয়েছে। হ্যাঁ, অনেক পার্থক্য আছে। সবচেয়ে বড় উদাহরণ হল লক্ষ্মী পুজো। দুর্গাপূজার ঠিক ৫ দিন পর কোজাগরী পূর্ণিমায় বাঙালরা দেবী লক্ষ্মীর পুজো করে। রাইট। আর ঘটিরা দীপাবলির দিন অলক্ষ্মী বিদায় করে, মানে ঘরের অশুভ শক্তি বা দুর্ভাগ্যকে দূর করে। তারপর ধন ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর পুজো করেন। ওহ,
এছাড়া সামাজিক অনুষ্ঠানেও কিছু মজার পার্থক্য আছে। যেমন কোনো শুভ অনুষ্ঠানে ঘটি পরিবারের শাঁখের আওয়াজ প্রধান, আর বাঙাল পরিবারে উলুধ্বনি। বিয়ের মতো অনুষ্ঠানেও কি এই পার্থক্যগুলো দেখা যায়? সূক্ষ্মভাবে হলেও দেখা যায়। যেমন গায়ে হলুদের অনুষ্ঠান বা আইবুড়ো ভাত খাওয়ানোর প্রথায় দুই গোষ্ঠীর মধ্যে কিছু নিজস্ব রীতিনীতি থাকে। এই ছোট ছোট পার্থক্যগুলোই তাদের সাংস্কৃতিক পরিচয়কে আলাদা করে তোলে। এত সব বিভাজন আর রেষারেষির কথা তো হলো, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এর চেহারাটা ঠিক কেমন? মানে তৃতীয় বা চতুর্থ প্রজন্মের কাছে এই বিভেদ কি এখনও ততটাই তীব্র? এখন পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। খাদ্য ইতিহাসবিদ পৃথা সেন যেমনটা বলেছেন, দুই গোষ্ঠীর মধ্যে বিয়ে হওয়ার ফলে এই বিভাজনটা রান্নাঘরে এবং বসার ঘরে দুই জায়গাতেই কমে আসছে। এটা ঠিক। এখন একজন ঘটি শাশুড়ি হয়তো তার বাঙাল বৌমার কাছে সর্ষে ইলিশ রান্না শিখছেন, আবার বাঙাল জামাই পোস্তুর বড়ার ভক্ত হয়ে যাচ্ছে। এই আদান প্রদানটা এখন খুব স্বাভাবিক। ঠিক তাই। আজকাল তো রেস্তোরাঁর মেনুতেও দুটো ধারার খাবারই পাশাপাশি পাওয়া যায়, এমনকি ফিউশন ডিশও তৈরি হচ্ছে। একদম। এখন একই মেনুতে ঘটিদের আড়ুদস্ত আর বাঙালদের মাছের কালিয়া দেখতে পাওয়াটা খুব স্বাভাবিক। শুধু খাবার নয়, কর্পোরেট জগৎ বা আধুনিক বাংলা সাহিত্য সিনেমায় এই বিভাজন প্রায় মুছেই গেছে। তার মানে প্রতিদ্বন্দ্বিতাটা এখন আর তিক্ত নেই। না, একদমই না। বরং এটা একটা মিষ্টি রেষারেষি বা নস্টালজিয়ার বিষয়ে পরিণত হয়েছে। এখন একজন ঘটি ছেলে আর বাঙাল মেয়ে একসাথে বসে ডার্বি ম্যাচ উপভোগ করে এবং একে অপরকে মজা করে খেপায়। লড়াইটা এখন আর পরিচয়ের নয়, বরং নিছকই মজার। তাহলে আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট হল যে দেশভাগের মতো এক ঐতিহাসিক ক্ষত থেকে জন্ম নেয়া এই ঘটি বাঙ্গাল বিভাজন বাঙালির জীবনে এক অন্য মাত্রা যোগ করেছে। এটা শুধু বিভেদ তৈরি করেনি, বরং দুটো ভিন্ন ধারার সংস্কৃতিকে পাশাপাশি বাঁচিয়ে রেখে বাঙালি পরিচয়কে আরও সমৃদ্ধ করেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এখন এই বিভাজনগুলো ক্রমশ মিলিয়ে গিয়ে এক নতুন মিশ্র বাঙালি পরিচয় তৈরি হচ্ছে, যা দুই ধারার সেরা জিনিসগুলোকেই গ্রহণ করছে। এই মিশ্রণটাই হয়তো ভবিষ্যতের বাঙালির আসল পরিচয়। আজকের আলোচনা এখানেই শেষ করছি, কিন্তু শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমাদের সূত্রগুলো মূলত দুই গোষ্ঠীর মধ্যকার পার্থক্য আর প্রতিদ্বন্দ্বিতার ওপর জোর দিয়েছে। কিন্তু ভাবার বিষয় হল, এই যে একটা অভ্যন্তরীণ বিভাজন, একটা আমরা বনাম ওরার ধারণা, এটা কি কোনোভাবে বাঙালির সামগ্রিক পরিচয়কে বাইরের জগতের সামনে আরও শক্তিশালী বা আরও বেশি স্বতন্ত্র করে তুলেছে? অর্থাৎ এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি শেষ পর্যন্ত বাঙালি পরিচয়কে আরও সংহত হতে সাহায্য করেছে?